আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি আইসিটি প্রথম অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত এই স্পেশাল অধ্যায়ে আমাদের প্লেলিস্টের আজকে সুপার স্পেশাল 11 নাম্বার লেকচার এবং আজকের 11 নাম্বার লেকচারে আমরা নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আর সেই টপিকটার নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা। আর এই টপিকের আজকে আমাদের ফার্স্ট লেকচার। তোমাদের সকলকে ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ জয়েন করছো রাদিয়া, থ্যাংক ইউ জয়েন করছো প্রিয়ানুর। তো তোমাদেরকে আজকের এই ক্লাসের শুরুতেই একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, একটা খুশির খবর বলতেছি। আমাদের এই ডিসেম্বর মাস থেকে ইনশাল্লাহ প্রতিটা গ্রুপেরই সায়েন্স কমার্স আর্টস ইনশাল্লাহ প্রতিটা গ্রুপেরই স্পেশাল প্রোগ্রাম শুরু হচ্ছে ইনশাল্লাহ। আর সেই স্পেশাল প্রোগ্রামে শুধুমাত্র আমাদের সৃজনশীলের গ এবং গহ এটা থাকতেছে না, আমাদের ফুললি 100 মার্কের টোটাল প্রিপারেশনের জন্য। এটা কলেজের পরীক্ষা হোক আর এইচএসসি পরীক্ষা হোক, যাই হোক, আমাদের ফুললি 100 নম্বর প্রিপারেশনের জন্য আমরা এই প্রোগ্রামটা নেওয়ার উদ্যোগ গ্রহণ করতেছি ইনশাল্লাহ। তো আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সবাইকে জানা দিই, তোমরা সবাই একটু কথাটা মনে রাখবা এবং এই কথাটা সবাইকে বলবা, সকল ফ্রেন্ডদেরকে বলবা, সিনিয়র জুনিয়র সবাইকে বলবা এবং সবাইকে বেশি বেশি ক্লাস করার জন্য ইনভাইট করবা। আর আমাদের এই প্রোগ্রামে অবশ্যই সবাইকে দ্রুত জয়েন করতে বলবা। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ জয়েন করছো। একটু সবাই এই ক্যামেরা স্পিকার অফ রাখবা। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার আগেই আমি তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, একটা সুখবর বা খুশির খবর বলতেছি। এই খুশির খবরটা সবাই ভালো করে মনে রাখবা। মাত্র শুরু হয়েছে, আচ্ছা সাইমা একটু শোনো, মাত্র শুরু হয়েছে। হ্যাঁ, একটু স্পিকার মিউট রাখো প্লিজ, আমি কথা বলে শেষ করি, তোমরা কেউ কথা বলবো না, জাস্ট দেখো। তো যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের যে স্পেশাল প্রোগ্রাম তোমাদেরকে নিয়ে শুরু হচ্ছে সেটা সকল গ্রুপের জন্যই। তুমি সায়েন্সে পড়লে তোমার জন্য এই স্পেশাল উপহার আছে, তুমি কমার্সে পড়লে তোমার জন্য স্পেশাল উপহার আছে, তুমি যদি আর্টসে পড়ো তাও তোমার জন্য স্পেশাল উপহার আছে। আসলে এটাকে আমি উপহার বলতেছি কারণ এত স্পেশালভাবে তোমাদেরকে পড়ানো হবে ইনশাল্লাহ এখানে, যেটা তোমরা কল্পনাও করতে পারবা না ইনশাল্লাহ। অনলাইন থেকে যে সাপোর্টটা দিয়ে তোমাদেরকে ইনশাল্লাহ পড়াবো। তো আমি তোমাদেরকে ছোট্ট করে এই পড়ানোর পরিকল্পনা তোমাদের বলতেছি। আমরা এই ডিসেম্বর মাস থেকে, ডিসেম্বরের 15 অথবা 20 তারিখ ইনশাল্লাহ, এই ডিসেম্বর মাস থেকে আমাদের এই প্রোগ্রাম শুরু হবে। তো এই প্রোগ্রামের মধ্যে আমি যেই বিষয়গুলো তোমাদেরকে পড়াবো, সায়েন্সের 4টা বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, এবং কমার্সের যে 4টা বিষয় থাকে, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, উৎপাদন ব্যবস্থাপনা, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, এবং আর্টসের যে 12টা সাবজেক্ট, সবগুলো সাবজেক্টের নাম তো বলা যাচ্ছে না, 12টা সাবজেক্ট। তবে সবার তো 12টা সাবজেক্ট থাকে না, এক একজনের এক একটা সাবজেক্ট থাকে। তো আর্টসের 12টা সাবজেক্ট এবং পাশাপাশি সায়েন্স কমার্স আর্টসের যে কম্বাইন্ড বিষয় মানে এই 3টা বিষয় সকল গ্রুপেরই পড়তে হয়। প্রথম বিষয় হচ্ছে ইংরেজি, পরেরটা হচ্ছে বাংলা, পরেরটা হচ্ছে আইসিটি। ইংরেজি, বাংলা, আইসিটি এগুলো কিন্তু সকল গ্রুপের স্টুডেন্টদেরই পড়তে হয়, পরীক্ষা পাশ করতে হয়। এই 3টা বিষয়ে যদি ভালো করে মার্ক করতে না পারো A+ও ছুঁইটা যায়। কথা কি বুঝছো যা বলছি? ইংরেজি, বাংলা, আইসিটিতেও ভালো মার্ক করতে হয় A+ পাওয়ার জন্য, ভালো রেজাল্ট করার জন্য। জি স্যার। আচ্ছা, তো আমাদের এখন থেকে, হ্যাঁ মারুফ আমি শুরু করব। মারুফ বলি, আসলে আজকে যে কথাটা বলতেছি সেই কথাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা, গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, আসলে এই কথাটা যদি আমি না বলে শুরু করি তাহলে অনেকে বুঝবে না। আসলে সবার সাথে যোগাযোগ করা হয় না বিধায় আমি কথাগুলো অফলাইনে বলছি, তো ওরকমভাবে বুঝে নাই, তো এখন বলতেছি। আসলে কিছু কিছু কথা থাকবে যে কথাগুলো আমাদের পড়ালেখার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ, তো এটা একটু কষ্ট করে তোমাদের একটু মাথায় রাখতে হবে। তাড়াহুড়া করলে চলবে না, বুঝছো? তাড়াহুড়া করবে না, একটু ওয়েট করবে, আসতেছি। ভাইয়া, হ্যাঁ বলো, শুনতেছি। জান্নাতুল নামে একজন জয়েন করছে, তো আমি যারা অ্যাড করছিলাম সেই কিনা? জান্নাতুল নামে, হ্যাঁ মেবি ওই হইতে পারে। আচ্ছা যাই হোক, এখন বলি সেটা। মারুফ তোমার SMS রিপ্লাইতে বলতেছে, আসলে আমি যে অ্যানাউন্সমেন্টটা দিচ্ছি এটা আসলে গুরুত্বপূর্ণ কথা, বুঝছো? তো এই জন্য এটা কথাটা শেষ করে দেন আমি ক্লাস শুরু করতেছি। আমরা তো সবসময় লেখাপড়া করি, কিন্তু লেখাপড়ার যে একটা স্পেশাল গাইডলাইন থাকে,
বা একটা সুন্দর সিস্টেম থাকে, সেই সিস্টেমটা যদি না জানাই তাহলে অনেকে বুঝবে না। তো এই জন্য আর কি আজকে একটু বলা। তো এটা নিয়ে মন খারাপ করো না, তোমাকে বুঝায় বললাম। এটা আমি শেষ করে দেন আমরা ক্লাস শুরু করব। বছরে দেখা যায় আমরা একদিনই ঈদ উদযাপন করি। ঈদ কি আমাদের প্রতিদিন হয়? প্রতিদিন হয় না। তো আমাদের এই ক্লাসগুলোতে কিছু কিছু দিন বিশেষ মুহূর্ত থাকে, যে মুহূর্তগুলো ঈদের মতোই মনে করতে হবে, কারণ ওই মুহূর্তে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো হয়তো বা বছরে অন্য কোনো দিন আলোচনা করা হয় না। লেখাপড়া প্রতি ক্লাসে আমরা করি, কিন্তু গাইডলাইন, পরামর্শ, সিস্টেম এগুলো কিন্তু কখনোই প্রতি ক্লাসে দেওয়া হয় না। তো একটু কষ্ট করে, যদি বোরিংও লাগে তোমাদের, একটু কষ্ট করে হয়তো বা বছরে ২-১টা ক্লাসে এই কথাগুলো শুনবা। কারণ তোমরা সবাই জানো যে প্ল্যান, পরিকল্পনা ছাড়া কোনো একটা কাজ করলে সেই কাজের ফলাফল ভালো হয় না। তুমি একটা কাজ করতে যাচ্ছ, সেই কাজটার জন্য তুমি যদি প্ল্যান না করো, পরিকল্পনা না করো, বা সেই কাজটা কীভাবে করলে তোমার ভালো হবে, কীভাবে করলে সহজ হবে, সময় সেভ হবে, এই বিষয়গুলো যদি চিন্তা ভাবনা না করি হুটহাট কাজ শুরু করে দাও, তাহলে কিন্তু সেই কাজের রেজাল্ট কখনোই ভালো হবে না। আমি কি বুঝাতে পারছি কথাটা? জি স্যার, জি ভাইয়া বুঝতে তো পারছি। এই জন্যই আজকে হয়তো বা একটু এক্সট্রা কথা বলতেছি। হয়তো বা আমি পড়াটা শুরু করছিলাম, শুরু করিনি এখনো, বিরক্ত লাগতেই পারে। কিছু কিছু মানুষের যদি বিরক্ত লাগেও কিছুই করার নাই, একটু কষ্ট করে শুনতে হবে। আচ্ছা, স্যার আজকে আমাদের হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো বলি, তো যে জয়েন করছো, আচ্ছা সমস্যা নাই, হ্যাঁ প্রবলেম নাই, আমি বুঝতে পারছি। তার কি বললাম আর কি, যদি কারো কাছে বিরক্ত মনে হয় আর কি, এই জন্য বলতেছি, ডোন্ট মাইন্ড। আচ্ছা বলি, শোনো, আচ্ছা কথাটা শেষ করি। ওয়ালাইকুম সালাম যে জয়েন করছো, হ্যাঁ। আচ্ছা বলি, এস এম এসটা আমি বলি, আসলে এস এম এসটা এভাবে দেওয়া উচিত না। যে জয়েন করছো আসলে এইভাবে এস এম এস দিও না, ঠিক আছে? সালাম দিছো ঠিক আছে, কিন্তু সালামের পরে যে কথাটা বলছো এই কথাটা বলো না। ওকে, যেটা বলতেছিলাম, বেশিক্ষণ লাগবে না, এই কয়েক মিনিট পরে আমরা আলোচনা শুরু করব, মূল আলোচনা। তো যে কথাটা হচ্ছে যে আমরা আমাদের প্রতিটা গ্রুপে, সায়েন্স, কমার্স, আর্টসের প্রতিটা গ্রুপেরই আমরা ফুললি ১০০ নম্বরের প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব। অফলাইনে যেরকমভাবে আমরা পড়ি, হ্যাঁ, অফলাইনে আমরা যেরকমভাবে পড়ি সেরকমভাবে আমরা চেষ্টা করব এখানেও ওরকমভাবে ইনশাল্লাহ সাপোর্ট নিয়ে পড়ার জন্য। তো বিষয়টা আশা করি তোমরা বুঝবা, জাস্ট একটু তোমরা খেয়াল রাখলেই হবে। একটু খেয়াল রাখো যেটা বলতেছিলাম। তো আমরা প্রথমতই প্রতিদিন ক্লাসের মধ্যে বেসিক আলোচনা করব। আমাদের সবগুলো গ্রুপের সাবজেক্টে ক্লাস নেওয়ার চেষ্টা হবে, এবং আমরা বেসিক ক্লাসের পাশাপাশি আমরা ওই যে আমাদের বোর্ড পরীক্ষা যে সৃজনশীল প্রশ্নগুলো হয় সেগুলোর শুধু গ আর গহগুলো দেখি। এখন থেকে আমরা শুধু গ আর গহগুলো দেখব না, এখন থেকে আমরা ক এবং খ এবং পাশাপাশি এমসিকিউর প্রোগ্রামটাও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। কথা কি বুঝছো? এখন থেকে ক, খ এবং এমসিকিউ এই প্রোগ্রামগুলো হবে ইনশাল্লাহ। এইভাবে আমরা প্রতিটা সাবজেক্ট পড়ব, আমাদের গ্রুপের সকল বিষয় ইনশাল্লাহ, এবং পাশাপাশি আমাদের ইংরেজি, বাংলা, আইসিটি হয়ে গেল আমাদের ফুললি ১০০ মার্কের প্রিপারেশন। এবং আমাদের প্রতিটা ক্লাসের পরে ছোট্ট করে একটা বাড়ির কাজ থাকবে, যে বাড়ির কাজটা ওই টপিকের ভিত্তিতে করা হবে, যাতে করে তোমরা এই টপিকটা কতটুকু সহজে শিখাইছি বুঝতে পারছো কিনা এটা বোঝানোর জন্য, বা দেখানোর জন্য যে হ্যাঁ পারতেছো। ব্যাস, বাড়ির কাজটা যদি করতে পারো মোটামুটি ওই টপিকটা কমপ্লিট হয়ে গেল। এরপরে সবচেয়ে স্পেশাল প্রোগ্রাম হচ্ছে পরীক্ষা। সাপ্তাহিক পরীক্ষা থাকবে ৩ দিন, গ্রুপ সাবজেক্টের ২ দিন, আর ইংরেজি, বাংলা, আইসিটি শুক্রবারে হবে। ব্যাস, পরীক্ষার মাধ্যমে আরও যাচাই হবে যে আসে কতটুকু আমার কাছে শিখতে পারলো বা বুঝতে পারলো বা কমপ্লিট হইল। কথা কি বুঝছো? এই হচ্ছে তোমাদের সবাইকে নিয়ে এই আমাদের ফুললি ১০০ মার্কের প্রিপারেশন করলাম। বলো। জি স্যার, অনেক ভালো স্যার। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ বলো, এবার জান্তুল ফেরদৌস বলো। ভাইয়া আমাদের যে ক্লাসটা শুরু হবে মানে গ্রুপ ভিত্তিক আকারে, ডেইলি কি একটা করে ক্লাস হবে? আসলে ডেইলি ক্লাসটা হবে তোমার ২টা সাবজেক্টের, একটা গ্রুপ সাবজেক্টের, একটা ইংরেজি, বাংলা, আইসিটি, এখান থেকে একটা কমন সাবজেক্ট। হ্যাঁ কমন সাবজেক্ট, ২টা সাবজেক্টের ক্লাসই হবে জি ভাইয়া, ইনশাল্লাহ। বুঝতে পারছি। তো সায়েন্সের হোক, কমার্স হোক, আর্টস হোক, ২টা ক্লাস হবে, গ্রুপ থেকে একটা, ইংরেজি, বাংলা, আইসিটি থেকে একটা, প্রতিদিন ইনশাল্লাহ। আচ্ছা, তো এই হচ্ছে আমার স্পেশাল যেই প্ল্যান পরিকল্পনা সেটা নিয়ে। আর সবচেয়ে স্পেশাল যেই কেয়ার সেটা হচ্ছে পার্সোনাল হেল্প, অর্থাৎ
প্রতিটা সাবজেক্ট ভিত্তিক যার যেই বিষয়ে সমস্যা হবে আমাকে হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে বা যে কোনোভাবেই SMS করে আমাকে বলবা, আমি পার্সোনালি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই হচ্ছে সব কিছু মিলিয়ে আমাদের স্যার অফলাইনের মতো প্রিপারেশন ইনশাল্লাহ। কারো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার আরো একটা জিনিস প্রয়োজন। আরেকটা জিনিস কি প্রয়োজন? স্যার প্রত্যেকের দোয়া প্রয়োজন, যেন স্যার আপনি সুস্থ থাকেন, আমাদের ক্লাসটা নিতে পারেন যেন হ্যাঁ সঠিকভাবে নিতে ইনশাল্লাহ, পারেন। এটাও দোয়া করিও। আমরা সবাই সবার জন্য দোয়া করি যাতে আমরা সবাই সুস্থ থাকি, সুন্দরভাবে ক্লাসগুলো নিয়মিত করতে পারি ইনশাল্লাহ। ওকে, আর কোনো কিছু পরামর্শ বা মতামত থাকলে বলতে পারো, এনিওয়ান? এনিওয়ান? স্যার হ্যাঁ না বলো। ভাইয়া আর কোন হ্যাঁ স্যার বলো। গ্রুপ সাবজেক্ট গুলো থেকে ফিনান্সটাই স্যার বেশি করায়। আচ্ছা, আমি ওই গ্রুপ ভিত্তিকে যখন ক্লাস নিব তখন তোমাদের সাথে মিটিং করবো। আপাতত এখন জানালাম, সার্বিকভাবে বললাম, সায়েন্স কমার্স আর্টসের সার্বিকভাবে বললাম কীভাবে ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তখন গ্রুপ ভিত্তিকে যখন আমি ক্লাস নিব তখন তোমাদের নিয়ে আলোচনা করব কোন গ্রুপে ক্লাস কোনটা বেশি লাগবে ইটিসিটিসি। আচ্ছা, তো মোটামুটি আমার আলোচনা এখানে শেষ। আমরা এখন এই মুহূর্তে ক্লাস শুরু করতেছি। হ্যাঁ, তো আমাদের প্রায় 10 মিনিটের মতো এই বয়ানটা হইলো, 10 মিনিটের মতো আর কি পরামর্শ হলো। এখন আমরা ক্লাসে যাই। তো দেখো, আমরা শুরু করতেছি আমাদের আজকে স্পেশাল ক্লাস। আমাদের এই টপিকের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা। তো শুরু করি। নৈতিক মূল্যবোধ হলো সুনির্দিষ্ট কিছু নৈতিক ধারণা যা মানুষ নিজের ভেতর ধারণ করে এবং এগুলো কারো সাংস্কৃতিক পরিমণ্ডল দ্বারা অতিমাত্রায় প্রভাবিত হয়। আমরা নৈতিকতা বলতে বুঝি নৈতিক আচরণ, ভালো আচরণ, কথাবার্তায় মার্জিত হওয়া, পরিপাটি হওয়া, সাজিয়ে গুছিয়ে কথা বলা, নম্রতা, ভদ্রতা, এই বিষয়গুলোকে আসলে নৈতিকতা বলা হয়। এগুলো যে কোনো আমাদের যার যার ধর্মে একটা নৈতিক শিক্ষা আছে। আমাদের ইসলাম ধর্মে আছে, অন্যান্য ধর্মে আছে, নৈতিক শিক্ষা আছে। সকল ধর্মে একটা নৈতিক শিক্ষা আছে। নৈতিকতা বলতে মানুষের আচরণটাকে বোঝায়। কথা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপরে বর্তমান তথ্য যোগাযোগ প্রযুক্তির মূল যুগে নৈতিকতার বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিরাট ক্ষেত্রটি প্রায় সব ক্ষেত্রে কম্পিউটার প্রযুক্তির সংশ্লিষ্টতা লক্ষ্য করা যায়। তাই কম্পিউটার এথিক্স বা কম্পিউটার নীতিশাস্ত্র, এথিক্স মানে হচ্ছে নীতিশাস্ত্র, কম্পিউটার নিয়ে গবেষণা করা হয় যেই সেক্টরে, তাকে বলা হয় কম্পিউটার শাস্ত্র বা নীতিশাস্ত্র। এর অপর নাম হচ্ছে এথিক্স, কম্পিউটার এথিক্স। কথা বুঝছো? কথা বলো সবাই, কম্পিউটার এথিক্স বুঝছো? আচ্ছা, এরপরে নীতিশাস্ত্র নামে ব্যবহারিক দর্শন শাস্ত্রে একটি শাখা সৃষ্টি হয়েছে, যেটি পেশা ও সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী কম্পিউটিং প্রফেশনালদের কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সে বিষয়টি আলোচনা করে। কম্পিউটার প্রফেশনাল মানে যারা কম্পিউটার এক্সপার্ট আর কি, যেমন ফ্রিল্যান্সিং করায়, কম্পিউটার ভালো স্মুথলি ব্যবহার করে, ইটিসি। আচ্ছা, এরপর হচ্ছে বোলিং গ্রিন টেস্ট ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর ওয়াল্টার ম্যানার সর্বপ্রথম কম্পিউটার এথিক্স টার্মটির সাথে পরিচয় করিয়ে দেন। এই যে কম্পিউটার নিয়ে গবেষণা, কম্পিউটার নিয়ে চিন্তা করা, যে সেক্টরটা তৈরি হয়, কম্পিউটার এথিক্স বা কম্পিউটার নীতিশাস্ত্র, এই কথাটা কে প্রথমে বলেছিলেন ডক্টর ওয়াল্টার। মনে রাখবা, ডক্টর ওয়াল্টার কম্পিউটার এথিক্স নামে একটা শব্দ উচ্চারণ করেছেন, যেটা আমরা এখন পড়তেছি। কথা কি বুঝতে পারছো? এটা মনে রাখবা, এটা এমসিকিউর জন্য আসতে পারে, ইম্পর্টেন্ট। কথা বলো সবাই, বুঝতে পারছো যা বললাম? আচ্ছা, এরপরে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট, থ্যাংক ইউ জাতুল মামা, রেসপন্স করছো। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন সমূহে কম্পিউটার এথিক্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তো মোটামুটি এটুকু বুঝলাম আমরা। এখন আমরা যাই নেক্সট। আমরা এখনো নৈতিকতার ভিতরে যে বিষয়গুলো আছে সেগুলো এখনো পুরোপুরি ক্লিয়ার হইতে পারিনি। আমরা একটু সামনে যাই, দেখি কি কি লিখছে আমাদের বইতে। তো আমাদের এখানে বলতেছে যে কিছু সংখ্যক প্রশ্ন রয়েছে যেগুলো কম্পিউটার এথিক্সের অধীনে বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে। ইন্টারনেটের উত্থানের ফলে, মানে ইন্টারনেট যখন আস্তে আস্তে ডেভেলপ হয়, উন্নয়ন আর কি, উত্থান মানে উন্নয়ন। ইন্টারনেটের উন্নয়নের ফলে বর্তমান সময়ে উদীয়মান কিছু সমস্যা কিংবা যেগুলো নতুন রূপে পেয়েছে, যেমন হ্যাকিংয়ের বিষয়ে নৈতিকতার প্রশ্ন জড়িত। আচ্ছা, তোমাদের যদি আমি বলি, একটা প্রশ্ন করি, উত্তরটা দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, হ্যাক এর বাংলা অর্থ কি? হ্যাক এর বাংলা অর্থ কি? অন্যের তথ্য চুরি করা।
এক্সিলেন্ট, আত্মসাৎ করা, কিন্তু সহজ ভাষায় আরেকটা ছোট্ট একটা ওয়ার্ড বলতে হবে এখনো। হ্যাকিং না, হ্যাকের বাংলা অর্থ একেবারে ছোট্ট ভাষায় বলতে হবে, সহজ ভাষায়, এক কথায় উত্তর, ছোট্ট করে দুইটা ওয়ার্ডের মধ্যে, দুইটা শব্দে, দুইটা অক্ষরের মধ্যে এটা আছে। আত্মসাৎ করা। না, আত্মসাৎ করা। তার কারণ চুরি করা। আচ্ছা ঠিক আছে, পাইছি, কাছাকাছি। আত্মসাৎ করা বলছো আর বলছো চুরি করা। সংক্ষিপ্ত উত্তর হচ্ছে চুরি করা। চুরি করা হবে। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, চুরি করা, তানজিল উত্তর দিয়েছো। হ্যাঁ, হ্যাক মানে চোর। হ্যাক মানে কি? চোর। যে হ্যাক করে তাকে চোর বলে। হ্যাকার চোর। হ্যাকার চোর কি? হ্যাঁ, হ্যাক মানে চুরি করা, হ্যাকার মানে চোর। আচ্ছা, তো মনে রাখবা। তো আসলে হ্যাকিং বিষয়টা আমরা জানি, আমাদের এটা হচ্ছে আইসিটির ভাষায় বা বিজ্ঞানের ভাষায় হ্যাকিং বলতে আমরা বুঝি আল্লাহ, হ্যাকিং মানে অনেক কিছু, অনেক ভালো কিছু। আসলে না, হ্যাকিং মানে হচ্ছে চুরি করা, যেটা আসলে অবৈধ কাজ, নৈতিকতার বিরুদ্ধে কাজ। তো হ্যাকিংয়ের জন্যই আমাদের নৈতিকতার প্রশ্নটা জড়িত। কথা কি বুঝছো যা বললাম? জি স্যার। আচ্ছা, এরপরে এখন অন্যের সম্পর্কে তথ্য পাওয়ার বহু উপায় রয়েছে, যেগুলো ব্যাপক মাত্রায় কম্পিউটার প্রচলনের আগে সহজলভ্য ছিল না। এখন যে কেউ চাইলে কারো ইনফরমেশন ট্র্যাক করে হ্যাকিং করে বের করতে পারে। আগে কিন্তু এরকম কোনো অপশনই ছিল না, একজনের পরিচয় পাওয়া তো সহজ ছিল না, এখন খুব সহজেই পাওয়া যায়। তো ইনফরমেশন স্টোরেজ অ্যান্ড রিট্রাইভাল ইস্যুটি এক্ষেত্রে সামনে চলে আসে। এই যে ইনফরমেশন স্টোরেজ অ্যান্ড রিট্রাইভাল, এটা হচ্ছে একটা অংশ, মানে একটা সংস্থান, একটা কার্যক্রম যেখান থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন গ্রো করতে পারি। হ্যাকিংয়ের মধ্যে এটা কাজ করে। হ্যাকিংয়ের মধ্যে এই বিষয়টা কাজ করে বিধায় মানুষ অনেক তথ্য নিতে পারে, সংগ্রহ করতে পারে, চুরি করে মানুষের অনেক কিছু জানতে পারে। কথা কি বুঝছো এতটুকু? আচ্ছা, স্যার কথা বলেন, বুঝতে পারিনি। কথা কি বললা? আবার একটু বলেন, বুঝতে পারি নাই। বললাম যে হ্যাকিং যেই সেক্টরে কাজ করে সেই সেক্টরের মধ্যে এই অংশটা আমাদের জড়িত, ইনফরমেশন স্টোরেজ অ্যান্ড রিট্রাইভাল। ইনফরমেশন মানে তথ্যগুলো সংরক্ষণ করা থাকে অনলাইনে, সেগুলো যদি কোনো হ্যাক করে সেই তথ্যগুলো অটোমেটিক কেউ পেয়ে যেতে পারে। এটাই হচ্ছে আমার বিষয়, এটাই বলছিলাম। এখন বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, থ্যাংক ইউ। এরপর হচ্ছে বিশাল ডেটাবেজে থাকা ব্যক্তিগত ডেটা কিভাবে সুরক্ষিত রাখা যায় সেই বিষয়টিও রয়েছে। টরেন্ট সাইটগুলোর মাধ্যমে অবাধে, টরেন্ট মনে হচ্ছে যে সাইটগুলোর মধ্যে আমাদের ফ্যাক্ট জিনিসগুলো আমাদের খুব, মানে এই সাইটের মধ্যে আমরা খুব সহজেই কী করতে পারি, আমাদের অবৈধ কাজ করতে পারি, সাইবার ক্রাইম করতে পারি। এটা হচ্ছে টরেন্ট সাইট। তো টরেন্ট সাইটগুলোর মাধ্যমে অবাধে, হ্যাঁ ক্লাস চলতেছে, ওই যে নিপা এসএমএস দিছে। আচ্ছা, নিপাকে বললো জানাতুল ফেরদৌস নিপাকে বললো ক্লাস চলতেছে ঢুকতে। আচ্ছা, টরেন্ট সাইটগুলোর মাধ্যমে অবাধে সফটওয়্যার এবং কপিরাইটের বিষয়গুলো বিনামূল্যে বিতরণের মাধ্যমে কপিরাইট আইন লঙ্ঘিত হচ্ছে। নৈতিকতার প্রশ্নটি এখানে এসে যাচ্ছে যে সফটওয়্যার ও মিউজিক বা মুভি কপি করাটা উচিত না অনুচিত। মানে একটা সফটওয়্যার তৈরি করছে কেউ, সেই সফটওয়্যারটা তুমি যদি চুরি করো, তোমার নামে ছাড়ো, তাহলে অবশ্যই এটা কী হবে? অনৈতিক কাজ হবে। ইন্টারনেটের ব্যবহার ভায়োলেন্সের একটি হাতিয়ার হয়ে উঠেছে। ইন্টারনেটের ব্যবহার ভায়োলেন্স মানে হচ্ছে নীতি, ভায়োলেন্স ব্যবহার হচ্ছে নীতি বা রুলস। এই রুলসটা ভেঙে যাচ্ছে। রুলসটা হচ্ছে যে কেউ সফটওয়্যার তৈরি করছে, কেউ একটা মুভি তৈরি করছে, কেউ একটা গল্প তৈরি করছে, সেই গল্পটা সেই ব্যবহার করবে বা সেই সবাইকে প্রচার করবে। অন্য কেউ এই সফটওয়্যার বা এই গল্প বা এই অ্যাপ্লিকেশনটা চুরি করতে পারবে না। চুরি করলে কিন্তু রুলস ভঙ্গ হবে। রুলস ভঙ্গ করার নামই হচ্ছে ভায়োলেন্স। রুলস ভঙ্গ করে হচ্ছে ভায়োলেন্স। কথা বুঝছো? শুনতেছ? জি স্যার। আচ্ছা, এরপরে শিশু পর্নোগ্রাফি, অন্যকে সমস্যার মধ্যে ফেলা ইত্যাদি বিষয় বিভিন্ন প্রকার নৈতিক প্রশ্ন জন্ম নিচ্ছে। তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে পেশাদার লোকদের জন্য এসব প্রশ্নের উত্তর এবং এক্ষেত্রে করণীয় বিষয়গুলো জানা আবশ্যক হয়ে পড়েছে। 1992 সালে কম্পিউটার এথিক্স ইনস্টিটিউট কম্পিউটার এথিক্স এর বিষয়ে 10টি নির্দেশনা তৈরি করে। নির্দেশনাগুলো রেমন সি বারকুইন তার এই গবেষণাপত্রে উপস্থাপন করেছিল। এই 10টি নির্দেশনা হলো, মানে আমাদের এই তথ্য প্রযুক্তির যে ব্যবহার, সেই ব্যবহারের যে নৈতিকতার বিষয়, সেই 10টি ঘটনা বলে। 1 নাম্বার,
অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার করো না। অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার করবে না। কম্পিউটার ব্যবহার করবা প্রযুক্তির উন্নয়নে, দেশের উন্নয়নে, নিজের উন্নয়নে, কিন্তু সেই কম্পিউটার ব্যবহার করে অন্যের ক্ষতি করিও না। অন্যের ইনফরমেশন চুরি করে তার ক্ষতি করিও না। এটা নৈতিকতার বাহিরে কাজ। কথা কি বুঝছো? এটা হচ্ছে মূল কথা। এটা আমাকে জানাইও, রেসপন্স করো। আচ্ছা, থ্যাংক ইউ নিপা, জয়েন করছো, নিয়মিত ক্লাস করো। আচ্ছা, এরপর নেক্সট, অন্যের কাজের ব্যাঘাত সৃষ্টির জন্য কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করিও না। অনেকে দেখা যায় সাইবার অ্যাটাক করে। যদি কোনো একটা কম্পিউটার দিয়ে অন্য একটা কম্পিউটারে সাইবার অ্যাটাক করা হয়, তাহলে সেই কম্পিউটারের কার্যক্রম নষ্ট হয়ে যায়, যার ফলে যেই ব্যক্তিটা কাজ করতেছিল সেই কাজের ব্যাঘাত হয় বা সমস্যা হয়। এটা করা যাবে না। 3 নাম্বার, অন্যের কম্পিউটারে ডেটার উপর নজরদারি করবে না। মানে অন্যের কম্পিউটারের মধ্যে কী কী ডেটা আছে, কী কী ছবি আছে, ফাইল আছে, ভিডিও আছে, লিঙ্ক আছে, এগুলোর ওপর কারো নজর দেওয়া যাবে না। 4 নাম্বার, তথ্য চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করো না। অর্থাৎ একজনের তথ্য নিয়ে তুমি একটা ভুল সংবাদ ছাপাইয়া দিবা, এবং যার ফলে কি হবে, সে কি হবে, সে হচ্ছে তোমার মানে অপমানিত হবে। তো এই বিষয়টাও যাতে না হয়, মানে তথ্যটা চুরি করা যাবে না, তথ্য চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করা যাবে না। কম্পিউটার ব্যবহার করতে হবে একবার লিগ্যাল উপায়। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপরে নেক্সট 5 নম্বর, কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা তথ্য রটানোর কাজে সম্পৃক্ত না হওয়া বা সহযোগিতা না করা। মানে এই যে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে প্রচার করা, এটা করা যাবে না। 6, যেসব সফটওয়্যারের জন্য তুমি অর্থ প্রদান করনি সেগুলো ব্যবহার বা কপি করবা না। ফ্রি সফটওয়্যার, যেগুলো আমরা ফ্রি সফটওয়্যার ইউজ করি, যেমন জুম অ্যাপ ফ্রি ইউজ করতেছি, টাকা দেওয়া লাগতেছে না জুম অ্যাপ ইউজ করতে, ফেসবুক ফ্রি ইউজ করতেছি, ইউটিউব ফ্রি ইউজ করতেছি, গুগল অ্যাপস, হ্যাঁ, গুগল ক্রোম, গুগল সার্চ বার, এগুলো ফ্রি ইউজ করতেছি, এগুলো কিন্তু আমরা টাকা পয়সা দিচ্ছি না। তো এগুলো তো হচ্ছে আমার ফ্রি, কিন্তু যেই সফটওয়্যারগুলো ব্যবহার করতে অর্থ প্রয়োজন সেগুলো যাতে আমরা কপি না করি। যেমন ভিপিএন নামে একটা অ্যাপস আছে, সেই ভিপিএনের কিছু অ্যাপস আছে সেগুলো টাকা দিয়ে কিনতে হয়। তো সেই ভিপিএনের অ্যাপসগুলো কিনলে দেখা যায় অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। যারা ফ্রি ভিপিএন ইউজ করে তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা পাওয়া যায় না। যারা ভিপিএন কিনে সেই ভিপিএনটা ভালো কাজ করে। যেমন আমাদের আন্দোলনের সময়, স্বাধীনতার আন্দোলন দেশের যখন ছিল জুলাই, তখন কিন্তু ভিপিএনের মাধ্যমে অনেকেই নেট করছে, নেটের মধ্যে চলছে। তো কিছু কিছু ভিপিএন আছে যেগুলো আমাদের টাকা দিয়ে কিনতে হয়, আর ফ্রি ভিপিএনগুলো ভালো করে কাজ করে না। টাকা দিয়ে কিনা ভিপিএনগুলো ভালো করে কাজ করে। তো এই টাকা দিয়ে ভিপিএন কেনাটা যদি তুমি কপি করে নিয়ে নাও, সাপোজ একজন টাকা দিয়ে ভিপিএন কিনছে আর সেই ভিপিএনটা তুমি শেয়ার দিয়া তোমার মোবাইলে নিয়ে নিছো, টাকা দাও নাই, এটা একটা অনৈতিক কাজ, নৈতিকতার বিরুদ্ধে কাজ। এই কাজটা করা যাবে না। কথা বুঝছো? আচ্ছা, এই বিষয়টাই। তো এরপর হচ্ছে 7 নম্বর, অনুমতি ব্যতিরেকে অন্যের কম্পিউটার রিসোর্সে ব্যবহার করা যাবে না। মানে অনুমতি ছাড়া অন্য কোনো ব্যবহার করা যাবে না। 8 নাম্বার, অন্যের বুদ্ধিদীপ্ত বা গবেষণালব্ধ ফলাফলকে নিজের মালিকানা বলে দাবি করা যাবে না। অর্থাৎ অন্য একজন জিনিস তৈরি করছে, অন্য একজন চিন্তা ভাবনা করে একটা জিনিস আবিষ্কার করছে, সেই আবিষ্কারটাকে নিজের বলে চালিয়ে দেওয়া যাবে না। এবার হচ্ছে 9 নাম্বার, হ্যাঁ, প্রোগ্রাম লেখার পূর্বে কে জয়েন করছো? ঠিক আছে, সবাই একটু স্পিকার অফ রাখো, হ্যাঁ, স্পিকার মিউট রাখো। প্রোগ্রাম লেখার পূর্বে সমাজের উপর তা কি ধরনের প্রভাব ফেলে তা চিন্তা করো। হ্যাঁ, বলো। আচ্ছা স্যার, এখানে বলছে যে অন্যের বুদ্ধিদীপ্ত বা গবেষণা, কথা বুঝি নাই, কথা তোমার বাঁচতেছে এখনো, তো নেটের সমস্যা। স্যার বলো। এখানে ওই অন্যের কিছুকে মানে নিজের মালিকানা বলে দাবি না করতে বলছে। আচ্ছা, অন্য কোনো কিছু একটা পোস্ট করলে ওইটা শেয়ার করাটা তো নিজের মালিকানা দাবি না? না না, শেয়ার করা তো নিজের মালিকানা দাবি না। তুমি শেয়ার করছো, শেয়ার করা মানে অন্যের পোস্টটা তুমি শেয়ার করছো, এটা তো বুঝাই যায় যে হ্যাঁ শেয়ারকৃত পোস্ট। তুমি যদি সেটা কপি করে নিজের বলে চালায় দাও যে আমি পোস্ট করছি, তাহলে কিন্তু এটা ইয়ে হবে, নৈতিকতার বিরুদ্ধে। আবার অনেকে দেখে লেখায় কপি পোস্ট লিখলেও কিন্তু এটা সঠিক, কারণ সেই যে কপি করছে এটা বোঝা যায়। আমরা কিন্তু অনেক সময় কপি পোস্ট লিখি পোস্টের শেষে। ধরেন কেউ একটা নৈতিক কথা লিখলো, আমি এটা কপি করলাম আর নিচে লিখলাম সংগৃহীত এই ব্যক্তি থেকে, তখন ওইটা তো কপিরাইট আইনের বিরুদ্ধে হবে না? না না, যখন লিখবা কপিরাইট বা কপি পোস্ট তাহলে ঠিক আছে। যদি কপি পোস্ট না লেখো তাহলে মনে হবে তুমি ইয়া করছো। বুঝছো? বুঝছি স্যার। আচ্ছা, এরপরে
এরপর হচ্ছে 10 নম্বর, যোগাযোগের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের সময় সহকর্মী বা অন্য কোনো ব্যবহারকারীদের প্রতি শ্রদ্ধা বা সৌজন্যতা প্রদর্শন করতে হবে। এই হচ্ছে আমাদের নৈতিকতার মধ্যে পড়ে যে বিষয়গুলো, সেই বিষয়ের উল্লেখ করছে এখানে। তো এখন আমরা আমাদের মূল বইতে অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা পড়বো, যে আমাদের নৈতিকতার বিরুদ্ধে কি কি কাজ হয়, নৈতিকতার বাইরে যে কাজগুলো আমরা করি সেই কাজগুলো আমরা কি কি হয়, সাইবার ক্রাইম যেগুলো বলে সেগুলো। তো এগুলো আমার লেখা আছে নিচে, যেমন কম্পিউটার ক্রাইমের মধ্যে অনেক আছে, হ্যাকিং আছে, ফ্রেকিং আছে, স্পুফিং, সিফিং, কত কিছু, স্প্যামিং, তারপর হচ্ছে সাইবার আক্রমণ করা, সাইবার থ্রেট করা, ক্ষতিকর সফটওয়্যার দিয়ে কাজ করা, পাইরেসি করা, ডেটা চুরি করা, এগুলো সব হচ্ছে আমার নৈতিকতার বিরুদ্ধে কাজ। ফিশিং করা, ভিশিং করা, এগুলো সবই আমরা দেখব। হ্যাঁ, সাইবার অপরাধের আইনগুলো কী কী সেগুলো আমরা দেখব, পরবর্তীতে দেখব। এই হচ্ছে আমাদের নৈতিকতার বিষয়টা। কথা কি বুঝছো? আমরা এগুলো দেখবো, একটু পরে দেখবো। কম্পিউটার ক্রাইম থেকে শুরু করবো, হ্যাঁ, তারপর শৃঙ্খলা যাবো আস্তে আস্তে। তো আসলে নতুন লিঙ্ক দিতে হবে, এই লিঙ্কে ক্লাসটা হবে না, কারণ আমাদের ওই লিঙ্ক কেটে যাবে, তো জন্য। তো এই পর্যন্ত রাখলাম আমি, এখন নতুন লিঙ্ক দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি নতুন লিঙ্কে জয়েন করো। আসসালামু আলাইকুম। আজকের আমাদের স্পেশাল আইসিটি ক্লাসের আমরা এই মুহূর্তে আমাদের আইসিটির মেন বইয়ের পরবর্তী বেসিকটুকু দেখব। তো আমরা আসলে পড়তেছিলাম আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা টপিক, সেইখান থেকে আমরা এখন শিখবো আমাদের কি কি অপরাধগুলো হয় সাইবার জগতে, ইন্টারনেট জগতে আমরা যে যে অপরাধগুলো করি সেগুলো আস্তে আস্তে পড়বো, যেগুলো আমাদের নৈতিকতার বাহিরে কাজ, নৈতিকতার বিরুদ্ধে কাজ, সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। তো বলতেছে কম্পিউটার ক্রাইম। কম্পিউটার ও তথ্য প্রযুক্তির নানামুখী ব্যবহারের কার্যক্রমকে ব্যাহত করতে বিভিন্ন ধরনের কম্পিউটার অপরাধ সংগঠিত হচ্ছে। নিচু কিছু কম্পিউটার ক্রাইমের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। ক্রাইম মানে অপরাধ আর কি। 1 নম্বর, হ্যাকিং। প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতি সাধন করাকে হ্যাকিং বলে। হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড, কারণ হ্যাকারগণ হ্যাকিংয়ের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হিসাবে নির্ধারণ করে নেটওয়ার্ক সিস্টেম ভেঙে সেখান থেকে তথ্য ও অর্থ চুরি করে। তোমরা বুঝতে পারতেছো যে হ্যাকিং হচ্ছে এক ধরনের প্রোগ্রাম, যেই প্রোগ্রামের মাধ্যমে একটা কম্পিউটারের যাবতীয় কাজগুলোকে দুর্বল করে দেওয়া হয় এবং সেই কম্পিউটারের কার্যক্ষমতা নষ্ট করে দেওয়া হয়। সেই কম্পিউটারের তথ্যগুলো চুরি করে অন্য কম্পিউটারের মধ্যে নিয়ে নেওয়া হয়, এটাকে বলা হয় প্রোগ্রাম। এই যে আমরা সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করি না, সি প্রোগ্রাম, সেই রকম একটা প্রোগ্রাম হচ্ছে হ্যাকিং একটা প্রোগ্রাম। যেই প্রোগ্রামটা যারা শিখতে পারে সেই প্রোগ্রামে যে কোনো কম্পিউটারের উপর অ্যাটাক করে অনায়াসে সেই কম্পিউটারকে অকেজো বানিয়ে দেওয়া যায়, সেই কম্পিউটারকে একবার গায়েব করে দেওয়া যায়। যেমন পাসওয়ার্ড ফরম্যাট দিলে সব গায়েব হয়ে যায়, ঠিক সেরকমভাবেই হ্যাকিংয়ের মাধ্যমে একটা কম্পিউটারের যাবতীয় তথ্য, ডকুমেন্ট সব কিছু গায়েব করে দেওয়া যায়। মানে বিশাল জঘন্য রকম একটা ক্ষতি সাধন করা যায় হ্যাকিংয়ের মাধ্যমে। যেই হ্যাকিংটা একটা নৈতিকতার বিরোধী কাজ। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আবার কখনো কখনো হ্যাকিংয়ের মাধ্যমে ভাইরাস বা ম্যালওয়্যার প্রোগ্রাম ঢুকিয়ে দিয়ে নেটওয়ার্ক বা তথ্য ব্যবস্থাকে ধ্বংস কিংবা এর নানা ধরনের ক্ষতি সাধন করা হচ্ছে, যা সুস্পষ্টভাবেই আইন বিরুদ্ধ কাজ। ম্যালওয়্যার হচ্ছে একটা প্রোগ্রাম সফটওয়্যার, যে ম্যালওয়্যার প্রোগ্রামটা কম্পিউটারের মধ্যে প্রবেশ করলে কম্পিউটারের কাজ সব নষ্ট হয়ে যায়, কম্পিউটার একবারে আক্রান্ত হয়ে যায়, ভাইরাসে আক্রান্ত হয়ে যায় বা কম্পিউটার অসুস্থ হয়ে পড়ে, কম্পিউটার ঠিকভাবে কাজ করে না। ম্যালওয়্যার হচ্ছে একটা সফটওয়্যার, ভাইরাস সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারকে অকেজো করে দেওয়া যায়। আর এই ম্যালওয়্যার সফটওয়্যার যদি ঢুকাইতে পারে কোনো কম্পিউটারকে, তাহলে সেই কম্পিউটার ভালো করে কাজ করবে না, বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে বিষয়। বুঝতে পারছো ম্যালওয়্যার বিষয়টা নিয়ে যা বললাম? আচ্ছা, আর যারা এই কাজটি করে তারা আইনি দৃষ্টিতে সবাই ক্রিমিনাল হিসাবে বিবেচিত হন। বর্তমানে প্রধানত 3 ধরনের হ্যাকার দেখতে পাওয়া যায়। 1 নাম্বার হোয়াইট হ্যাট হ্যাকার, 2 নাম্বার ব্ল্যাক হ্যাট হ্যাকার, 3 নাম্বার গ্রে হ্যাট হ্যাকার। এই হ্যাকারের 3টা বর্ণনা ভালো করে মুখস্থ করবা, খননের প্রয়োজন আছে ব্যাখ্যামূলকে। এখন হোয়াইট হ্যাট হ্যাকারটা কি? সাধারণত এরা ডেটা বা সিস্টেমের ক্ষতি করে না, তবে কাজের ক্ষেত্রে ভীষণ দক্ষ হয়।
অর্থাৎ এই হ্যাকাররা আমাদের সিস্টেমে কোনো ক্ষতি করে না, কিন্তু এই হ্যাকাররা যে কাজগুলো করে সেই কাজগুলো অনেক দক্ষভাবে কাজগুলো করতে পারে। কথা কি বুঝছো? জি স্যার। এবার বুঝতে পারছি। ব্ল্যাক হ্যাট হ্যাকার বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ তথ্য এবং আর্থিক তথ্যাদি হাতিয়ে নিয়ে আর্থিক ক্ষতি করে ফেলে, মানে অর্থ টাকা পয়সা চুরি করে। এই ব্ল্যাক হ্যাট হ্যাকাররা ভয়ঙ্কর হয়। সাপোজ কারো একটা ব্যাংকে কোটি কোটি টাকা জমা আছে, তো সেই ব্যাংকের অ্যাকাউন্টটা হ্যাক করে তার অ্যাকাউন্ট থেকে সব টাকা গায়েব করে ফেলবে। এটা হচ্ছে একটা জঘন্য রকম অপরাধ। এই কাজটা ব্ল্যাক হ্যাট হ্যাকাররা করতে পারে। তো হোয়াইট হ্যাট হ্যাকাররা বেশি ক্ষতি করে না, ব্ল্যাক হ্যাট হ্যাকাররা জঘন্য রকম ক্ষতি করে। যত টাকা পয়সা আছে সব নিয়ে নেয়, পাসওয়ার্ড টাসওয়ার্ড সব চেঞ্জ করে টাকা পয়সা নিয়ে নেয়। যেমন বিকাশের মাধ্যমে এখন কিন্তু অনেকটা হয়, বিকাশে নগদে অনেকটা প্রতারণার শিকার হয়, অনেক টাকা গায়েব হয়ে যায়। এই হচ্ছে এই বিষয়টা ব্ল্যাক হ্যাট হ্যাকার। স্ক্যামার। হোয়াইট হ্যাকাররা তো স্যার দেশের জন্য কাজ করে, তাই না? হ্যাঁ, ভেরি গুড। এই যে হোয়াইট হ্যাট হ্যাকাররা তারা দেশের জন্য কাজ করে, নিরাপত্তার জন্য কাজ করে, তারা ক্ষতি করে না, দক্ষ হয়ে থাকে আর কি। কথা কি বুঝতে পারছো যা বললাম? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার গ্রে হ্যাট হ্যাকার, এরা নেটওয়ার্কের দুর্বলতাকে খুঁজে বের করে, তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে এবং দুর্বল দিকগুলোকে ঠিক করার মাধ্যমে নেটওয়ার্কের সুরক্ষার জন্য কাজ করে, অর্থ উপার্জন করে। আসলে এই হ্যাকাররা যে কাজটা করে, সাইবার অ্যাটাক যখন হয়, বিভিন্ন দেশের সাইবার হ্যাকাররা কিন্তু সাইবার অ্যাটাক করে, বিভিন্ন দেশের নেটের বা অ্যাপ্লিকেশনে অ্যাটাক করে। অ্যাটাক করলে কিন্তু ক্ষতি হয়, সাইবারে ক্ষতি হয়, যার ফলে অনেক লেনদেন সহজে করা যায় না বা সিস্টেমটা অচল হয়ে পড়ে। তো সেই সিস্টেমটা সচল করার জন্য এই হ্যাকাররা কাজ করে। এই হ্যাকাররা নেটওয়ার্কের দুর্বল অংশ খুঁজে মেরামত করে এবং দুর্বল দিকগুলো ঠিক করার মাধ্যমে নেটওয়ার্কের সুরক্ষা তৈরি করে, এবং এই হ্যাকাররা অর্থ উপার্জন করতে পারে এইভাবে সুরক্ষার মাধ্যমে। কারণ একজন যদি সুরক্ষা পায়, সাপোজ একটা দেশের নেটওয়ার্ক সিস্টেমটা হ্যাকিংয়ের মাধ্যমে অচল হয়ে গেছে, যদি কোনো হ্যাকাররা এটা ঠিক করতে পারে, অবশ্যই সেই হ্যাকাররা কী পায়? অনুদান পায় বা টাকা পয়সা পায়, পারিশ্রমিক পায়। এটা কিন্তু যেমন তেমন কাজ না, অনেক কষ্টদায়ক কাজ, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এটা নিয়ে কাজ করতে হয়। কথা বুঝছো? এই হ্যাকাররা তো স্যার রাশিয়ার বেশিরভাগ, তাই না? এখন হ্যাকাররা আসলে আমি এখনো শিওর না বিষয়টা, কোন দেশের হ্যাকাররা বেশি হয়, এতটা স্ট্রং হয়, মেধা সম্পন্ন হয়। আর হ্যাকার হতে গেলে কিন্তু যেমন তেমন মানুষ হ্যাকার হইতে পারে না, অবশ্যই ইংরেজি জানতে হয়, প্রোগ্রাম জানতে হয়। নরমাল পিসি দিয়েও হ্যাকারের কাজ করা যায় না, তালিমি দিয়ে কাজ করতে হয়। আবার হচ্ছে তোমার এখানে শিক্ষিত হইতে হয়, ইংরেজি জানতে হয়, ভালো দক্ষ হইতে হয়, হাতের লেখার স্পিড থাকতে হয়, টাইপ তো থাকতে হয় বেশি। অনেকে মনে করে যে হ্যাকিং মানে চুরি করা, যারা চুরি করে তাদেরকে শিক্ষিত হইতে হয়। আসলে সাইবার চুরি করতে গেলেও শিক্ষিত হইতে হয়, প্রচণ্ড লেভেলের জ্ঞান থাকতে হয়। জি স্যার, পাইথন পড়তে হয়। হ্যাঁ, তো আসলে অনেকে মনে করবে যে চুরি করতে গেলেও শিখতে হয় এখন। হ্যাঁ, চুরি করতে গেলে আমাদের এখন পড়ালেখা করতে হবে। তো আসলে এখন কি দাঁড়াবে স্লোগান যে পড়ালেখা ছাড়া কোনো বিকল্প নেই, মানুষ চুরি করতে গেলেও পড়ালেখা করে শিখতে হবে। এই হচ্ছে বিষয়টা। এই হচ্ছে আমাদের সাইবার জগতের চুরি। এটা তো বাস্তবে কোনো চুরি না, আর এই চুরি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর। বাস্তবে চুরি হইলে কিন্তু সেই চুরির একটা লিমিটেশন থাকে, কিন্তু সাইবার জগতের চুরি কিন্তু লিমিটেশন নাই, হিউজ পরিমাণ ক্ষতি হয়, ভয়ঙ্কর লেভেলে ক্ষতি হয়। এটা কিন্তু যেমন তেমন ক্ষতি না, একবারে মানুষ হার্ট অ্যাটাক পর্যন্ত করে ফেলে এই ক্ষতিতে। সাপোজ তোমার অনেক দিনের একটা শখ যে তুমি অনেক টাকা জমিয়ে একটা ভালো একটা বিজনেস করবা, বা ভালো একটা প্রতিষ্ঠান করবা, ভালো একটা বিল্ডিং করবা, বা ভালো একটা শখের জিনিস কিনবা। তো সাপোজ তুমি 10 বছর লাগায়া ব্যাংকে সেভিং করছো, 10 বছর তোমার সাপোজ 1 কোটি টাকা জমা হয়েছে, 1 কোটি টাকা মনে করো। এখন যদি কোনো হ্যাকার তোমার এই ব্যাংক অ্যাকাউন্টে হামলা করে, হ্যাকিং করে তোমার আইডি পাসওয়ার্ড নিয়ে সব টাকা নিয়ে নেয়, ওই মুহূর্তের অবস্থা তোমার কি হবে বলো? জাস্ট ইমাজিন করো, 1 কোটি টাকার 10 বছরের সাধনা শেষ এক নিমিষেই। তো দেখা যাবে ওই মুহূর্তে তুমি শকড, মানে শোকাহত হয়ে, আমার অ্যাকাউন্টে তো টাকাই নাই। মনে করো আর কি, মনে করো এমন একটা সময় আসলো যেখানে তুমি প্রচুর অর্থ সম্পদ জমাইতেছো,
ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট করে। তো যদি এরকম হয় হুম, তখন সেই জায়গাতে স্ট্রোক করে মারা যাওয়ার মতো অবস্থা হবে। তো আসলে এই ধরনের চুরি হচ্ছে সবচেয়ে জঘন্য রকম চুরি। কিন্তু সামনাসামনি যারা চুরি করে তারা কিন্তু এত আত্মসাৎ করতে পারে না। তার বলো জীবনে অত টাকা হবেও না, হ্যাকিং তো দূরের কথা। না, বললাম আর কি যে একটা ধারণা দিলাম যদি এরকম হয়, বাস্তবের হ্যাকারদের সাথে মানে বাস্তবের চোরের সাথে সাইবার চোরের যে একটা আছে আপ ডাউন বা আসমান জমিন পার্থক্য, কত হিউজ লেভেলের পার্থক্য হয় এটা আর কি। তো এটা আর কি সবচেয়ে জঘন্য রকম। স্যার হ্যাঁ বলো। আজকে সিকিউ করাবেন? বুঝি না। সিকিউ আজকে দেখি যতটুকু পারি বই পড়াবো, সিকিউ যদি না পারি এটাই বই শেষ করতে হবে, কারণ অনেকগুলো তো আলোচনা, এটা আমি যতটুকু পারি কন্টিনিউ করি। আজকে শেষ আলোচনা না? শেষ আলোচনা হইলেও টপিক তো শেষ হয় না, আরো তো অনেকগুলো শিখতে হবে, সেগুলো শিখার পর দেন আমরা সিনসিলে যাব। টপিক তো এত ছোট না, এটা অনেক বড়, তো অনেক কিছু জানতে হবে, দেখতে হবে। ওকে, আচ্ছা যেখানে ছিলাম আর কি, খেয়াল রাখো। তো যে বলতেছিলাম যে এই সাইবার জগতে চুরিটা সবচেয়ে জঘন্য রকম চুরি, মনে রাখবা। আচ্ছা, এটা আমাদের শেষ। এই তিনটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার আর হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার, এগুলোর কাজগুলো মুখস্থ রাখবা, খননের জন্য ইম্পর্টেন্ট, গ হতে আমাদের লাগবে কাছে। কথা কি বুঝছো যা বলছি? জি স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। আপনার কি কোনো ওয়েবসাইট আছে? আমার তো ওয়েবসাইট নাই, আমার ফেসবুক গ্রুপ আছে আর একটা পেজ ছিল আর ইউটিউব চ্যানেল। ওয়েবসাইট নাই, এখন ওয়েবসাইট করি নাই। ওয়েবসাইট করতে হইলে অনেক প্রোগ্রাম করতে হবে, সফটওয়্যার নিয়ে কাজ করতে হবে, এত সময় নাই তো, পাই না, এই জন্য আর কি ওয়েবসাইট করা হয়নি। আচ্ছা, তো দেখো আমরা যাই পরবর্তী, ফ্রেকিং। বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকেই ফ্রেকিং বলা হয়। একসময় যখন কম্পিউটার সিস্টেম প্রচলন ছিল না, তখন হ্যাকাররা টেলিফোনে নানা ধরনের হ্যাকিং পরিচালনা করতো। টেলিফোনে, যখন কম্পিউটার ছিল না, টেলিফোনে হ্যাকিংটা করতো। সাধারণভাবে ফোন হ্যাকারদের ফ্রেকার নামে অভিহিত করা হয়। যেমন আমরা কিন্তু এই যে সিনেমাতে দেখছিলাম, সিনেমা বলতে ছবিতে, যে দুজন কথা বলতেছে, মাঝখানে একজন শুনতেছে, এরকম দেখো না কখনো? দুই পক্ষ কথা বলে, মাঝখানের পক্ষ শুনতেছে টেলিফোন দিয়ে, এটাই হচ্ছে সেই হ্যাকার বা ফ্রেকিং। অর্থাৎ দুইজনে কি কথা বলতেছে সে কথাগুলো চুরি করে শুনতেছে। এটা কিন্তু আমাদের ওই সিনেমাতে, ছবিতে দেখছিলাম, নাটকে দেখছিলাম, এটা কিন্তু বাস্তবে অবশ্যই হয়েছে। আর এটা তখন বাস্তবেও হয়, টাচফোনে। হ্যাঁ, এটাও এখন হয়, এটাই আর কি, এটাকে ফ্র্যাকিং বলা হয়। এইটা লিংকের মাধ্যমে করে। হ্যাঁ, লিংকের মাধ্যমে অনেক ধরনের আছে, তোমার ডাটা নিয়ে কি প্রসেসিং মানে করে, এটা আর কি বিষয়। তো নিবা মনে অনেক কিছু বিষয়ে জানো না, অনেক ধারণা আছে এই বিষয়গুলোতে, সাইবার বিষয়, নেট বিষয়। হ্যাঁ স্যার, মোটামুটি আছে। ওকে, যাইতে তুমি আইসিটি ভালো পারবে ইনশাল্লাহ, সেক্ষেত্রে আইসিটি তুমি ভালো মার্ক করতে পারো অন্যদের থেকে, কারণ আইসিটি অনেক কিছু ধারণা আসতে মোটামুটি তুমি দক্ষ বিষয়। আচ্ছা, এবার আমি দেখি। হ্যাঁ, নেক্সট, স্পুফিং, স্নিফিং। আল্লাহ, কত কঠিন নাম। দেখো, ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে আর্থিক তথ্যাদি হাতিয়ে নেওয়ার একটি সাধারণ পদ্ধতি হিসেবেই ক্রমে স্পুফিং জনপ্রিয় হয়ে উঠেছে। ভুয়া ওয়েবসাইট যেমন দেখবা, আমরা বিভিন্ন শিক্ষা প্ল্যাটফর্ম দেখি, যেমন সবাই জানি 10 মিনিট স্কুল, এসিএস, ফাহাদ টিউটোরিয়াল, যেগুলো আর কি বিখ্যাত বাংলাদেশের মধ্যে, মানে এক নম্বরে বা টপ লেভেলে প্ল্যাটফর্ম। বন্দি পাঠশালা এরকম আছে, উদ্ভাস উন্মেষ আছে, এগুলা। তো দেখা যাবে যে কিছু হ্যাকার থাকবে, যে হ্যাকাররা এই তাদের ওয়েবসাইটের লোগো, আর্টিকেল ব্যবহার করেই একটা ফেক ওয়েবসাইট খুলবে। সেই ফেক ওয়েবসাইটের মাধ্যমে তাদের কোর্সগুলো পাইরেসি করে বিক্রি করার চেষ্টা করবে। মানে কোর্সগুলোর যে ভিডিওগুলো থাকে, সেই ভিডিওগুলো চুরি করে সেই ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করবে। এটাই হচ্ছে তোমার স্পুফিং। কথা কি বুঝতে পারছো? মানে স্যার এটা ভুয়া, মানে একটা ভুয়া এটা তুমি ক্রিয়েট কইরা, হ্যাঁ, এরপর দিয়ে তারা টাকা নেয়। গুড। ভুয়ার মাধ্যমে, হ্যাঁ, জালিয়াতি করে ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে টাকাটা হাতিয়ে নেয়। আসলে এটা ঠিক না,
এটাকে বলা হয় স্পুফিং। কথা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, ওই যে বলতেছে যে স্পুফড সাইট হলো প্রকৃত সাইটের প্রায় কাছাকাছি একটি মিরর ইমেজ, মানে কি দেখলে মনে হবে যে আসল আসল ওয়েবসাইট, আসলে আসল না, নকল। তো অসতর্ক মুহূর্তে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ নানা ব্যক্তিগত ও আর্থিক তথ্য এতে দিয়ে দেন। অন্যদিকে ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাবার সময় তথ্য তুলে নেওয়ার একটি জনপ্রিয় পদ্ধতি হলো স্নিফিং। অর্থাৎ আমরা যখন একটা তথ্য সাবমিট করি নেটে, এই সাবমিট করার জন্য যে রাস্তাটা থাকে ট্রান্সমিশন লাইন, যে রাস্তা দিয়ে আমাদের তথ্যটা যায়, সেই লাইন থেকে যদি কেউ তথ্যটা চুরি করে নিয়ে যায় তাকে বলা হয় স্নিফিং। যেমন দুজন কথা বলতেছে, দুজন টেলিফোনে কথা বলতেছে মনে করো, তো একজন আরেকজনকে তথ্য দিতেছে যে হ্যাঁ আজকে এটা হবে, কালকে এটা হবে, গুরুত্বপূর্ণ সেমিনার হচ্ছে। এই জায়গার মধ্যে যদি কোনো একটা ডাটা কেউ চুরি করে নিয়ে যেতে পারে, এটাকে বলা হয় স্নিফিং। যেই রাস্তা দিয়ে তথ্য চলাচল করে সেই রাস্তা থেকে তথ্য চুরি করে নেওয়াকে স্নিফিং বলে। কথা বুঝছো? আচ্ছা, সাধারণত তার বা তারবিহীন ব্যবস্থায় স্নিফিং করা হয়ে থাকে। স্নিফিং শনাক্ত করা প্রায় অসম্ভব, তাই এর বিরুদ্ধে সুরক্ষার জন্য ডেটা এনক্রিপশন হলো একমাত্র পথ। তো ডেটা এনক্রিপশন হচ্ছে লক সিস্টেম। লক, আমরা যে মোবাইলে লক দিই না, ফিঙ্গারপ্রিন্ট দিই, পাসওয়ার্ড দিই, তো ডেটা এনক্রিপশন হচ্ছে ডেটাকে লক করার একটা পদ্ধতি। যদি ডেটাকে এনক্রিপশন করে কাজ করতে পারো তাহলে ডেটার মধ্যে কেউ ঢুকতে পারবে না। ডেটাটা প্রসেসিং হচ্ছে কিন্তু ডেটাটা কীভাবে প্রসেসিং হচ্ছে সেটা বুঝতে পারবে না, বা ডেটাটা নিতে পারবে না কেউ। ভাই ওই যে ফেসবুকে নতুন একটা আসছে যে এন্ড টু এন্ড এনক্রিপশন। হ্যাঁ হ্যাঁ, এন্ড টু এন্ড এনক্রিপশন, সেটা ডেটার ইয়েটা এন্ড টু এন্ড এনক্রিপশন, সেটা এইটা হচ্ছে আমরা ডেটা লক করা, যাতে করে একজন ডেটা অন্যজন নিতে না পারে, চুরি করতে না পারে, এটাই। থ্যাংক ইউ জানাতুল ফেরদৌস, তুমি বলছো, ভালো একটা উদাহরণ দিছো। সবাইকে বুঝতে পারছো ব্যাপারটা এতটুকু যা বললাম? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের এই সাইবার জগতের ক্রাইমগুলো। তো এরপরে আমরা নেক্সট যাই, পরবর্তী দেখি যতটুকু পারি পড়ি। এগুলো আমাদের শিখতে হবে, তো যেগুলো শিখতেছি দেন আমরা প্র্যাকটিস করব। স্প্যামিং, অনাকাঙ্ক্ষিত ব্ল্যাঙ্ক মেসেজ সমূহ ব্যাপকভাবে প্রেরণে ইলেকট্রনিক মেসেজিং সিস্টেমে ব্যবহার হলো স্প্যাম বা স্প্যামিং। এর মাধ্যমে একাধিক মেইল লিস্ট, পৃথক পৃথক ব্যক্তি বা নিউজ গ্রুপ বা অনাকাঙ্ক্ষিত মেসেজ সমূহ প্রেরণ করা হয়ে থাকে। এসব মেসেজ প্রায় সময় বাণিজ্যিক ধার্যের হয়, বাণিজ্যিক কারণে হয়। এগুলো জাঙ্ক মেইল নামে অভিহিত করা হয়। বিজ্ঞাপনের মোড়কে স্প্যামগুলোকে অনেক সময় আইডেন্টি থেফট বা অন্য কোনো ধরনের ইন্টারনেট জালিয়াতির উদ্দেশ্যে প্রেরণ করা হয়ে থাকে। স্প্যামিংটা মোটামুটি বুঝো। স্প্যামিংটা হচ্ছে গিয়ে তোমার প্রোফাইলে গিয়ে কেউ একটা অতিরিক্ত SMS দিবে, মার্কেটিং চালাবে। স্প্যামিং তো বুঝো তাই না? তুমি কাউকে চিনো না, একজন হঠাৎ করে একটা ইমেল আসলো তোমার থেকে, ইমেলে ঢুকছো, দেখলা যে এই বিজ্ঞাপন, এটা করলে এটা হবে, ওইটা করলে এটা হবে, এখানে ক্লিক করেন, এগুলো স্প্যামিং। বা তো মেসেঞ্জারে কেউ কোনো পাইরেসি করলো বা ভিডিও লিঙ্ক দিল যে আপনি এখানে যান, আপনি ভালো কোর্স কিনতে পারবেন, এগুলো স্প্যামিং। মানে যাকে তুমি চিনো না, অপরিচিত কোনো মানুষ তোমাকে পার্সোনাল ইনবক্স করে বাণিজ্যিকভাবে কোনো কাজ সিদ্ধি করলো, এটা হলো স্প্যামিং। কথা বুঝছো? আচ্ছা, এরপরে সাইবার আক্রমণ। নিপা বলতেছো দেখা যাচ্ছে, নিপা একটু কষ্ট করে দেখো, হ্যাঁ হয়তো বা নেট সমস্যা হচ্ছে তোমার দিকে, আমার তো নেট ঠিক আছে। দেখো আমরা আজকে লাস্ট এটাই পড়ি, সাইবার আক্রমণ। হ্যাঁ বেশিক্ষণ পড়তে পারতেছি এখন, সময় কমে জন্য। সাইবার ক্রাইম অ্যাটাক, এটা আমরা সবাই ভালো বুঝবো। সাইবার আক্রমণ হলো কোনো কম্পিউটারে নিয়ন্ত্রণ অর্জনের চেষ্টা, কোনো ব্যক্তি বা গ্রুপের অনুমতি ছাড়াই তাদের সমগ্র গতিবিধি ট্র্যাক করা, সাইবার আক্রমণ করা। বিশ্বের বিভিন্ন দেশে যেমন সন্ত্রাসী গ্রুপগুলো নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে, ঠিক তেমনি আজকাল বিভিন্ন দেশ ও গোষ্ঠী ইন্টারনেটের মাধ্যমে সাইবার সন্ত্রাস চালিয়ে থাকে। অর্থাৎ সাইবার আক্রমণ বলতে আমরা তো বুঝি যে বিভিন্ন দেশের সাইবার যে ইউনিটগুলো থাকে, কম্পিউটার ইউনিট, সেখানে আক্রমণ করে অন্যান্য দেশের হ্যাকাররা, যার ফলে ওই দেশের কম্পিউটারগুলোর যে পুরো কন্ট্রোল তারা নিয়ে নেয়, কম্পিউটারে যা যা কাজ করতেছে সব তথ্য চুরি করে নিয়ে ফেলে। এটা হচ্ছে সাইবার আক্রমণ। তো যা আলোচনা করলাম বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ। কার কোনো প্রশ্ন আছে এখানে যতটুকু পড়াইছি? এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো বলি
এখন থেকে চেষ্টা করবা আমাদের যে স্পেশাল প্রোগ্রাম ফুললি 100 মার্কের যে একটা স্পেশাল প্রোগ্রাম তোমাদের নিয়ে শুরুতে যাচ্ছে, সেই প্রোগ্রামে সবাইকে জয়েন করার চেষ্টা করবা, সবাইকে নিয়ে আসবা, ইনভাইট করবা। খুব শীঘ্রই ইনশাল্লাহ শুরু হচ্ছে। দোয়া করে যদি সুন্দরভাবে আমরা তোমাদের নিয়ে সামনে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ।